হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম মাই চ্যানেল। তো আজকের এই ভিডিওতে আমরা করব ক্লাস 9-এর অঙ্ক। ক্লাস 9-এর কোষে দেখি 15.1-এর যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব 13, 14, 16, 17, 18 নম্বর অঙ্ক নিয়ে। তো আমি এর আগের ভিডিওতে তোমাদের 12 নম্বর অবধি অঙ্ক কিন্তু আমি করিয়ে দিয়েছি। তো তোমরা যারা যারা আগের ভিডিওগুলো দেখোনি, অর্থাৎ পার্ট 1 এবং পার্ট 2, সেই ভিডিওগুলো কিন্তু তোমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে গেলে তোমরা সেখান থেকে পেয়ে যাবে এবং সেখান থেকে সেই অঙ্কগুলো তোমরা দেখে নিতে পারো। তো আমরা এই ভিডিওতে আমরা সরাসরি আজকে চলে যাব 13 নম্বর অঙ্কে। তো দেখো 13 নম্বর অঙ্কটা কি দিয়েছে, যে বর্গাকার জমির কর্ণের দৈর্ঘ্য 20√2 মিটার, তার চারধারে পাঁচিল দিয়ে ঘিরতে কত মিটার দৈর্ঘ্যের পাঁচিল দিতে হবে হিসাব করে লিখি। প্রতি বর্গমিটারে 20 টাকা হিসেবে ঘাস বসাতে কত টাকা খরচ হবে হিসাব করে লিখি। তো বলেছে কি যে একটা বর্গাকার জমি রয়েছে, সেই জমিটার কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 20√2 মিটার। তো তার চারধারে পাঁচিল দিয়ে যদি ঘিরতে চাই তাহলে কত মিটার দৈর্ঘ্যের পাঁচিল দিতে হবে। প্রতি বর্গমিটারে আবার দেখো 20 টাকা হিসেবে ঘাস বসাতে কত খরচ হবে। তো প্রথমেই আমরা দেখো বলেছি কি একটা বর্গাকার জমি, তো একটা ধরো বর্গাকার জমি আমি এখানে এঁকে নিচ্ছি। তো ধরো এই হচ্ছে একটা বর্গাকার জমি। তো এই বর্গাকার জমির যে কর্ণের দৈর্ঘ্য কত বলেছে 20√2। তো ধরো আমি কর্ণটা এখানে একটা এঁকে নিচ্ছি। এই কর্ণটা কত বলেছে 20√2। ঠিক আছে, এরপরে কি বলেছে দেখো যে তার চারধারে পাঁচিল দিয়ে ঘিরতে কত মিটার দৈর্ঘ্যের পাঁচিল দিতে হবে হিসাব করে লিখি। দেখো এই যে বর্গাকার জমি, এর চারধার বরাবর আমরা যদি একটা পাঁচিল দিয়ে ঘিরতে চাই তাহলে আমাদের কত মিটার পাঁচিলের দরকার হবে। তো আমি প্রথমেই কিন্তু বলে দিয়েছি যে যদি বাইরের কথা বলে তাহলে কিন্তু সেটা বুঝে নিতে হবে পরিসীমা, এবং যদি ভেতরের কথা বলে তাহলে সেটা কিন্তু ক্ষেত্রফল। তো এটা দেখো বাইরের চারিদিকে পাঁচিল দেবে, তার মানে আমাদের এই বর্গক্ষেত্রটার কি বের করতে হবে, আমাদের বের করতে হবে কিন্তু পরিসীমা। তো দেখো এই বর্গক্ষেত্রের পরিসীমার কি সূত্র, পরিসীমার সূত্র হচ্ছে 4 গুণ বাহু। তো দেখো পরিসীমা যদি আমরা বের করতে যাই তাহলে এই যে 4 গুণ যে বাহু, এই সূত্রটা করার জন্য কিন্তু আমাদের কি দরকার, আমাদের কিন্তু এই বাহুর মাপটা আমাদের জানা দরকার। কিন্তু দেখো এই যে বর্গক্ষেত্রটা রয়েছে, এই বর্গক্ষেত্রের কিন্তু বাহুর মাপ কিন্তু বইয়ের মধ্যে দেয়া নেই, শুধু দেয়া রয়েছে কর্ণের দৈর্ঘ্য। ঠিক আছে, তো আমাদেরকে প্রথমেই এই বর্গক্ষেত্রটার বাহুর মাপটাকে আমাদের ধরে নিতে হবে। ঠিক আছে, তো আমি লিখছি দেখো ধরি বর্গাকার জমির বাহুর দৈর্ঘ্য। ধরো বাহুর দৈর্ঘ্য আমি x ধরে নিলাম। ঠিক আছে, তাহলে বাহুর দৈর্ঘ্য আমি কত ধরে নিলাম, x ধরে নিলাম। তাহলে দেখো যেহেতু বাহুর দৈর্ঘ্য আমরা পেয়ে গেছি, তাহলে কর্ণের দৈর্ঘ্যটা কি হবে, কর্ণের দৈর্ঘ্যের একটা সূত্র আছে। সুতরাং কর্ণের দৈর্ঘ্য দেখো বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যের সূত্র কি a√2, তাই তো a√2। ঠিক আছে, এটা হচ্ছে কর্ণের দৈর্ঘ্য। আছে আমি এখানে x না ধরে আমি a ধরছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, a ধরে নিলাম। ঠিক আছে, তাহলে কর্ণের দৈর্ঘ্যের সূত্র কি a√2। কিন্তু দেখো বইয়ের মধ্যেও কিন্তু একটা আমাদের কর্ণ দেয়া রয়েছে, কর্ণের দৈর্ঘ্য কত 20√2, তাই তো। তাহলে দেখো আমাদের হিসেবে কর্ণ বেরিয়েছে কত a√2, এবং বইয়ে কত দেয়া রয়েছে দেখো 20√2। তাহলে এই দুটো কি হবে, সমান হবে। তাহলে আমরা লিখবো এবার প্রশ্নানুসারে দেখো কর্ণের দৈর্ঘ্য আমি লিখছি কত a√2 সমান সমান, দেখো এই পাশে যেহেতু আমি কর্ণের দৈর্ঘ্য রেখেছি, সমান সমানের উল্টো দিকেও কিন্তু আমাদের কর্ণ লিখতে হবে। তাহলে বইয়ের মধ্যে কর্ণ কত দেওয়া রয়েছে দেখো 20√2, তাহলে 20√2। তাহলে দেখো এই পারেও √2 রয়েছে, এই পারেও √2 রয়েছে, তাহলে √2 এবং √2 যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে a সমান সমান কত থাকছে, a সমান সমান থাকছে কিন্তু 20।
ঠিক আছে, বোঝা গেল। তাহলে এই এ আমরা কি ধরেছিলাম দেখো, জমি, এই বর্গাকার যে জমিটা তার বাহুর দৈর্ঘ্য আমরা কত ধরেছিলাম, আমরা ধরেছিলাম কিন্তু এ ধরেছিলাম। তাহলে আমি লিখে দেবো যে সুতরাং বর্গাকার জমির বাহুর দৈর্ঘ্য কী ধরেছিলাম, এ ধরেছিলাম, তাহলে কত, 20 মিটার। ঠিক আছে, তাহলে বর্গাকার জমির বাহুর দৈর্ঘ্য আমরা কিন্তু পেয়ে গেলাম। তাহলে এইবার আমাদেরকে বলেছে যে কত মিটার পাঁচিল লাগবে, অর্থাৎ বাইরের দিকে যদি আমরা দিতে যাই, তাহলে পাঁচিল দিতে যাই, তাহলে আমাদের কি বের করতে হবে, এই বর্গাকার জমির পরিসীমা বের করতে হবে। তাহলে আমরা বের করব, দেখো সুতরাং বর্গাকার জমির পরিসীমা, তাহলে বর্গক্ষেত্রের পরিসীমার কি সূত্র, 4 গুণ বাহু। ঠিক আছে, তাহলে 4 গুণ বাহু কত বেরিয়েছে দেখো, বাহুর দৈর্ঘ্য 20, তাহলে 4 গুণ 20, তাহলে 4 20 কত, 80 মিটার। তাহলে দেখো আমাদের একটা উত্তর কিন্তু বেরিয়ে গেল যে আমাদের কতটুক পাঁচিল লাগবে, তাহলে পাঁচিল লাগবে আমাদের কতটুক, 80 মিটার। এরপরে আমাদের কি বলেছে দেখো, যে দেখো প্রতি বর্গমিটারে 20 টাকা হিসেবে, প্রতি বর্গমিটারে মানে 1 বর্গমিটারে 20 টাকা হিসেবে ঘাস বসাতে কত টাকা খরচ হবে হিসাব করে লিখি। তো দেখো এই যে এবার কি বলেছে দেখো, পাঁচিলের কাজ তো শেষ হয়ে গেল, এইবার আমাদের বলেছে এই যে বর্গাকার জমিটা, এই বর্গাকার জমিটার ভেতরে আমরা কি করব, আমরা ঘাস বসাবো। তাহলে আমরা যদি ভেতরে ঘাস বসাতে যাই, তাহলে ভেতরের জায়গা বের করতে হলে আমাদের কি বের করতে হবে, আমাদের বের করতে হবে কিন্তু ক্ষেত্রফল। বুঝতে পারলে, যেহেতু আমরা আগে পাঁচিলটা আমরা বাইরের দিকে দিয়েছিলাম, সেই কারণে বাইরের দিকের কিছু বললেই আমাদেরকে বের করতে হবে পরিসীমা। কিন্তু দেখো যেহেতু ঘাস বসাতে বলেছে, তো ঘাস তো আমরা ভেতরে বসাবো, তো ভেতরের যদি জায়গা বের করতে যাই, তাহলে আমাদেরকে কিন্তু বের করতে হবে ক্ষেত্রফল। তো ক্ষেত্রফল আমরা বের করতে পারবো, কারণ আমরা বাহুর মাপ জানি, কত বাহুর মাপ, 20। তাহলে এই বর্গাকার জমির আমরা ক্ষেত্রফলটা বের করে নিতে পারবো। তো দেখো আমি এইখানে করছি শেষ অংশটা, তাহলে বর্গাকার জমির ক্ষেত্রফল বের করব। দেখো বর্গাকার জমির ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফলের সূত্র কি, বাহু গুণ বাহু, তাহলে বাহু গুণ বাহু। তাহলে বাহু কত করে দেখো, 20, তাহলে 20 গুণ 20, তাহলে 20 20 কত হচ্ছে, 400 বর্গ মিটার। তাহলে আমাদের ক্ষেত্রফল বেরোলো, অর্থাৎ এই যে বর্গাকার জমিটা রয়েছে, এই বর্গাকার জমিটার ভেতরের জায়গাটা কত, 400 বর্গমিটার। তো এই 400 বর্গমিটারে যদি আমরা ঘাস লাগাই, তাহলে কত টাকা খরচ হবে। তো আবার এখানে বলে দিয়েছে দেখো, প্রতি বর্গমিটারে 20 টাকা, মানে 1 বর্গমিটারে যদি 20 টাকা খরচ হয়, তাহলে টোটাল জমিটা কত, 400 বর্গমিটার। তাহলে 400 বর্গমিটারে কত খরচ হবে সেটা বের করলেই কিন্তু হয়ে যাবে। তাহলে দেখো আমি লিখছি যে 1 বর্গমিটারে খরচ হয় কত টাকা, 20 টাকা। তাহলে 400 বর্গমিটারে কত খরচ হবে, 400 বর্গমিটারে খরচ হয় কী হবে, 20 গুণ 400, তাহলে কত দেখ, 4 দুগুণে 8, একটা দুটো তিনটে শূন্য, 8,000 টাকা। ঠিক আছে, তাহলে দেখো আমাদের কাছে দুটো উত্তর জানতে চেয়েছিল যে এই বর্গাকার জমির চারিদিকে পাঁচিল দিয়ে ঘিরতে কত মিটার পাঁচিলের দরকার হবে। দেখো 80 মিটার পাঁচিলের দরকার হবে, এবং ভেতরে ঘাস বসাতে কত টাকা খরচ হবে, 8,000 টাকা খরচ হবে। ঠিক আছে, তাহলে কিন্তু এই হয়ে গেল তোমাদের 13 নম্বর অঙ্কটা শেষ। তো এবার চলে যাব আমরা 14 নম্বর অঙ্কে। 14 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো, আমাদের আয়তাকার বাগানের একটি কর্ণ বরাবর একটি বেড়া দেব। আয়তাকার বাগানের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 12 মিটার ও 7 মিটার হলে বেড়ার দৈর্ঘ্য হিসাব করে দেখি। বেড়াটি আয়তাকার বাগানকে যে দুটি ত্রিভুজে ভাগ করবে তার পরিসীমা লিখি। তো প্রথমে বলেছে একটা আয়তাকার বাগান, দেখো আয়তাকার বাগান, এই আয়তাকার বাগানের কর্ণ বরাবর একটি বেড়া দেব। আয়তাকার বাগানের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 12 মিটার ও 7 মিটার, তার মানে দৈর্ঘ্য হচ্ছে 12 মিটার এবং প্রস্থ হচ্ছে 7 মিটার। বেড়ার দৈর্ঘ্য হিসাব করে দেখি। তো দেখো আমি প্রথমে তোমাদেরকে আমি বিষয়টাকে ক্লিয়ার করে দিচ্ছি। তো একটা আয়তাকার বাগান,
তো এই ধরো একটা আয়তাকার বাগান, তো এর দৈর্ঘ্য কত বলে দিয়েছে দেখো, এর দৈর্ঘ্য বলে দিয়েছে 12 মিটার আর প্রস্থ 7 মিটার। তাহলে দৈর্ঘ্য 12 মিটার আর প্রস্থ হচ্ছে 7 মিটার। তো বলেছি কি এর যে কর্ণ, আমি এই কর্ণটাকে টানছি, দেখো দেখো এই যে কর্ণ বরাবর, এই কর্ণ বরাবর একটা বেড়া দিতে হবে। দেখো কর্ণ বরাবর আমাদেরকে একটা বেড়া দিতে হবে। তো বলেছে এই যে বেড়াটা দেব, এই বেড়াটার দৈর্ঘ্যটা কত সেটা আমাদেরকে বের করতে হবে। তো দেখো আমরা যে বেড়াটা দেব সেটা কিন্তু আমরা কর্ণ বরাবর দেব, মানে এই বেড়াটার যা মাপ হবে আমাদের এই কর্ণটারও কিন্তু একই মাপ হবে, অর্থাৎ কর্ণের যে মাপ তাই কিন্তু বেড়ার মাপ, কারণ আমরা এই কর্ণ বরাবরই কিন্তু আমরা বেড়াটা দেব। তাই আমাদের যদি আমরা এই কর্ণের মাপটা বের করতে পারি তাহলে কিন্তু আমাদের বেড়ার মাপটা বেরিয়ে যাবে। তো আমরা কর্ণের মাপের সূত্র জানি। তো আমি প্রথমেই দেখো এই বেড়ার দৈর্ঘ্যটা বের করে নিচ্ছি। তো দেখো বেড়ার দৈর্ঘ্য, বেড়ার দৈর্ঘ্য মানেই কি কর্ণ, তাই তো। তাহলে আমি এখানে ব্র্যাকেটে না লিখে দিচ্ছি যে কর্ণ। তাহলে বেড়ার দৈর্ঘ্য এর কি সূত্র রয়েছে, এর সূত্র রয়েছে রুট দিতে হবে তার ভেতরে দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার। এটা তোমরা সকলেই জানো যে আয়তক্ষেত্রের কর্ণর সূত্র কি বা কর্ণ বের করার কী নিয়ম। তাহলে দেখো এখানে দৈর্ঘ্য এবং প্রস্থ দুটোই দেওয়া রয়েছে। তো দেখো দৈর্ঘ্য স্কয়ার, দৈর্ঘ্য কত 12, তাই 12 তার স্কয়ার প্লাস প্রস্থ কত 7, তাহলে 7 তার স্কয়ার। দেখো 12 স্কয়ার কত হয় 144 এবং 7-এর স্কয়ার কত হয় 49। তাহলে 144 এবং 149কে যোগ করলে হচ্ছে 193। 193। তাহলে আমরা কিন্তু কর্ণের দৈর্ঘ্যটা বের করলাম। কর্ণের দৈর্ঘ্য বেরিয়ে যাওয়া মানেই কিন্তু আমাদের কি বেরোলো, আমাদের বেড়ার দৈর্ঘ্যটা বেরিয়ে গেল। তাহলে এত কি মিটার, তাহলে আমাদের বেড়ার দৈর্ঘ্যটা বেরিয়ে গেল। এরপরে কি বলেছে দেখো, যে বলেছে যে বেড়াটি আয়তাকার বাগানকে যে দুটি ত্রিভুজে ভাগ করবে তার পরিসীমা লিখি। তো এই যে দেখো বেড়াটা, এই বেড়াটা এই আয়তাকার যে টোটাল বাগানটা এটাকে দেখো দুটো ত্রিভুজে ভাগ করেছে, এই একটা ত্রিভুজ এবং এই একটা ত্রিভুজ। তো এই ত্রিভুজের পরিসীমা কি হবে, তো যে কোনো দুটো ত্রিভুজের মধ্যে আমরা একটা ত্রিভুজের পরিসীমা বের করলেই চলবে। আচ্ছা দেখো এখানে দৈর্ঘ্য তো 12, প্রস্থ 7, তো এই যে কর্ণের দৈর্ঘ্যটা আমরা কত পেয়েছি, এটা কিন্তু পেয়েছি √193। ঠিক আছে, বুঝতে পারলে। তাহলে ধরো আমি এই ত্রিভুজটার আমি পরিসীমা বের করব। তো পরিসীমা বের করতে গেলে কি হয়, ত্রিভুজের যে 3টে বাহু সেই বাহুর যে পরিমাপগুলো রয়েছে সেগুলোকে কী করতে হয়, যোগ করতে হয়। তো দেখো এখানে এই ত্রিভুজের বাহুগুলো কোনটা, দেখো এই একটা এবং হচ্ছে এই একটা। তাহলে দেখো এই বাহুটার মাপ কত হচ্ছে, দেখো 12, এর মাপ কত 7 এবং এটার মাপ কত হচ্ছে √193। তাহলে আমরা বের করব যে ত্রিভুজের পরিসীমা। তাহলে দেখো সুতরাং ত্রিভুজের পরিসীমা, দেখো 3টে বাহুকে যোগ করব। তাহলে দেখো প্রথমে 12 যোগ, এরপরে কত 7, এরপরে যোগ কত দেখো √193। তাহলে 12 এবং 7 যোগ করলে কত হচ্ছে 19 এবং 193-এর কিন্তু রুট করা যায় না, তাহলে এটার সাথে কি থাকবে √193। যেহেতু পরিসীমা তাহলে কি হবে, এটা হবে কিন্তু তোমার মিটার। তাহলে দেখো এখানে আমাদের বের করতে বলেছিল কি বেড়ার দৈর্ঘ্য, তাহলে বেড়ার দৈর্ঘ্য কিন্তু আমাদের বেরিয়ে গেল √193 এবং বের করতে বলেছিল যে দুটো ত্রিভুজে আমাদের ভাগ করেছে সেই ত্রিভুজটার পরিসীমা। এখানে প্লাস হবে, হ্যাঁ এখানে প্লাস হবে, ঠিক আছে। তাহলে এবং পরিসীমা কত বেরোলো দেখো 19 প্লাস √193 মিটার। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল কিন্তু তোমাদের 14 নম্বর অঙ্কটা শেষ। তো এবার চলে যাব আমরা 16 নম্বর অঙ্কে। 16 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো, 18 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি বড় হল ঘরে কার্পেট দিয়ে মুড়তে 2160 টাকা
খরচ হয় যদি হল ঘরের প্রস্থ 4 মিটার কম হতো তাহলে 1620 টাকা খরচ হতো। হল ঘরের ক্ষেত্রফল হিসাব করি। তো বলেছে দেখো 18 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি বড় হল ঘর কার্পেট দিয়ে মুড়তে 2160 টাকা খরচ হয় যদি হল ঘরের প্রস্থ 4 মিটার কম হতো। আচ্ছা, তার মানে এটা একটা আয়তাকার হল ঘরের কথা বলেছে। তো এখানে আমি একটি আয়তাকার হল ঘর এঁকে নিচ্ছি। দেখো তো দেখো ধরে নিলাম এটা একটা আয়তাকার হল ঘর যার দৈর্ঘ্য কত বলেছে, দৈর্ঘ্য বলেছে 18 মিটার। ঠিক আছে, এবং বলেছে কি যে এই যে হল ঘরটা এটা টোটালটা যদি কার্পেট দিয়ে মুড়তে যাই তাহলে কত টাকা খরচ হয়, 2160 টাকা খরচ হয়। এবার বলেছে যদি হল ঘরের প্রস্থ 4 মিটার কম হতো। দেখো প্রস্থটা 4 মিটার কম হতো, কিন্তু প্রস্থটা কতর থেকে 4 মিটার কম হবে সেটা কিন্তু দেয়া নেই। অর্থাৎ দৈর্ঘ্যটা দেয়া রয়েছে 18, কিন্তু প্রথমে প্রস্থ কত ছিল সেটা কিন্তু দেয়া নেই। পরে বলে দিয়েছে যে যদি প্রস্থটা 4 মিটার কম হতো, কিন্তু কতর থেকে 4 মিটার কম হতো সেটা কিন্তু বলে দেয়া নেই। তো আমাদেরকে প্রথমেই এই প্রস্থটাকে আমাদের ধরে নিতে হবে। তো দেখো ধরি হল ঘরের প্রস্থ আমরা কি ধরে নেব, ধরো এক্স মিটার ধরে নিলাম, এক্স মিটার, এবং দৈর্ঘ্য কত দেওয়া রয়েছে, সুতরাং দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য দেয়াই রয়েছে 18 মিটার। ঠিক আছে, তো এইবার দেখো আমরা যেহেতু ভেতরে কার্পেট দিয়ে মুড়বো, ভেতরের কাজ করব মানেই আমাদের কি বের করতে হবে, ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে সুতরাং হল ঘরের ক্ষেত্রফলের সূত্র কি, দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে দৈর্ঘ্য কত 18 গুণ প্রস্থ কত এক্স, তাহলে কি হবে 18x বর্গ মিটার। তাহলে আমাদের ক্ষেত্রফল কত বেরোলো, 18x বর্গ মিটার। এরপরে বলে দিয়েছে দেখো যে যদি হল ঘরের প্রস্থ 4 মিটার কম হতো তাহলে 1620 টাকা খরচ হতো। তো টাকার হিসাবটা পরে আসছে, যে দেখো যদি কি বলেছে, যদি হল ঘরের প্রস্থ 4 মিটার কম হতো তাহলে প্রস্থ আমাদের প্রথমে কত ছিল, দেখো এক্স, তাই তো প্রস্থ আমাদের এক্স ছিল। তো এবার বলেছে যে প্রস্থটা যদি কম হতো 4 মিটার তাহলে কত হতো, প্রথমে এক্স ছিল, তার থেকে যদি 4 মিটার কম হতো তার মানে এক্সের থেকে 4কে আমরা কি করব, বিয়োগ করব। তাহলে লিখব যে যদি প্রস্থ 4 মিটার কম হতো তাহলে প্রস্থ হতো, আগে ছিল এক্স এখন কমলো 4, তার মানে এক্স মাইনাস 4, কিন্তু তার দৈর্ঘ্যটা কিন্তু সেই 18ই রয়ে গেছে, দৈর্ঘ্যের মধ্যে কিন্তু কোনো পরিবর্তন হয়নি। তাহলে সুতরাং এক্ষেত্রে ক্ষেত্রফল কী হবে, দেখো এক্ষেত্রে ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফল কি, দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য কত 18 গুণ প্রস্থ কত, এখনের প্রস্থ এক্স মাইনাস 4। ঠিক আছে, এইবার আমরা করব প্রশ্নানুসারে। এই প্রশ্নানুসারে এটা কিন্তু তোমরা ভালো মতো বুঝবে। দেখো প্রথমে এই হল ঘরকে কার্পেট দিয়ে মুড়তে কত টাকা খরচ হতো, 2160 টাকা খরচ হতো, তাই তো। তাহলে দেখো আমি এইভাবে লিখছি, দেখো যে 2160 টাকা খরচ হতো, 2160 টাকা খরচ হতো যখন তার ক্ষেত্রফল কত ছিল, প্রথমে ক্ষেত্রফল 18x, তাহলে নিচে লিখছি 18x সমান সমান, এরপরে দেখো কত টাকা খরচ হতো, দেখো 1620 টাকা খরচ হতো। তাহলে 1620 টাকা খরচ হতো কখন, যখন তার ক্ষেত্রফল হলো 18 গুণ এক্স মাইনাস 4, তাহলে 18 ইন্টু এক্স মাইনাস 4। ঠিক আছে, বোঝা গেল। তো এরপরে দেখো এখানে নিচেও 18 এখানেও 18, তো 18 যদি আমরা কেটে দিই তাহলে কি থাকছে ওপরে, 2160, নিচে থাকছে কত এক্স, আর এখানে কি থাকছে ওপরে 1620, নিচে থাকছে এক্স মাইনাস 4। ঠিক আছে, তো দেখো বাকি অংশটা আমি এখানে করছি, বা দেখো এবার বজ্রগুণ হবে, অর্থাৎ কোনাকুনি গুণ হবে। তো 1620 সঙ্গে এক্স যদি আমরা গুণ করি কোনাকুনি, তাহলে কী হবে 1620x
সমান সমান এই পারে দেখো 2160-এর সঙ্গে এক্স একবার গুণ হবে, 2160-এর সঙ্গে 4 একবার গুণ হবে। তাহলে 2160-এর সঙ্গে যদি এক্স গুণ করি তাহলে কত হচ্ছে 2160 এক্স, ঠিক আছে। তো ঠিক একইভাবে এরপরে যদি আমরা এই 2160-এর সঙ্গে 4কে আমরা গুণ করি, দেখো নিচে লিখছি আমি একটু, হ্যাঁ, মাইনাস দেখো 2160-এর সঙ্গে 4 গুণ করলে কত হচ্ছে 4 0 0 4 6 24, 4 হাতের হলো 2, 4 1 4 আর 2 4 0 0 4 6 হাতের হলো 2, 4 1 4 2 6 4 1 4 অর্থাৎ 4 2 8, সরি এখানে 8 হবে, হ্যাঁ। তাহলে কত হচ্ছে দেখো 8640। এবার দেখো আমাদের কার মান দরকার, এক্সের মান দরকার, তাই তো। তাহলে এক্স যুক্ত যে পদগুলো রয়েছে সেগুলোকে আমরা কোন দিকে নিয়ে আসবো, সেগুলোকে আমরা সমান সমানের বাঁ দিকে নিয়ে আসবো, ঠিক আছে। তাহলে দেখো দেখো এই পারে 1620 এক্স ছিল, এই পার থেকে 2120 এক্স যদি আমরা এই পারে নিয়ে আসি প্লাস 2120 এক্স, তাহলে কী হবে মাইনাস 2160 এক্স। আর এই পারে কী ছিল আগের থেকেই মাইনাস 8640 এটা ছিল। এবার দেখো দেখো এখানে 1620 এক্স মাইনাস 2160 এক্স, দেখো দুটো চিহ্ন আলাদা আছে, তো কী হবে বিয়োগ হবে। তো এই 2160 থেকে 1620 বিয়োগ করলে হবে 540 এক্স এবং চিহ্ন বসবে বড়টার, তার মানে 2160-এর চিহ্ন কী আছে মাইনাস, আর এপারে কী আছে মাইনাস 8640। দেখো মাইনাস মাইনাস কেটে গেল, বা এক্স ইকুয়াল টু কী হবে 8640, নিচে আসবে 540, তো 0 0 কেটে গেল। 54 দিয়ে যদি আমরা 864-কে কাটি তাহলে হয় 16, তাহলে এক্স সমান সমান কত 16। তাহলে এই এক্স আমরা কি ধরেছিলাম বলো তো, এক্স কিন্তু ধরেছিলাম আমরা ঘরের প্রস্থ, তাহলে কিন্তু আমাদের প্রস্থটা কিন্তু বেরিয়ে গেল। দেখো আমি এইখানে করছি, হ্যাঁ, শেষের অংশটা নিচে করছি এইখানে। তাহলে সুতরাং প্রস্থ কত বেরিয়েছে, প্রস্থ আমরা কি ধরেছিলাম এক্স, কত বেরিয়েছে দেখো 16 মিটার। তো শেষে কি বলে দিয়েছিল দেখো যে হল ঘরের ক্ষেত্রফল কত, তাহলে দেখো দৈর্ঘ্য কত ছিল 18, দৈর্ঘ্য 18 ছিল এবং প্রস্থ আমরা বের করলাম 16 মিটার, তাহলে ক্ষেত্রফলটা বের করা যাবে। তাহলে সুতরাং ক্ষেত্রফলের সূত্র কি দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে দৈর্ঘ্য ছিল 18 গুণ প্রস্থ হচ্ছে 16, 18 এবং 16 গুণ করলে হচ্ছে 288 বর্গ মিটার, ঠিক আছে। প্রথমে এই অংশটা, তারপরে কিন্তু এই অংশটা এবং শেষে কিন্তু এই অংশটা, ঠিক আছে। তাহলে এই কিন্তু হলো তোমাদের 16 নম্বর অঙ্কটা শেষ। তো এবার চলে যাব আমরা 17 নম্বর অঙ্কে। 17 নম্বর অঙ্কটা কী বলেছে দেখো, একটি আয়তাকার জমির কর্ণের দৈর্ঘ্য 15 মিটার এবং দৈর্ঘ্য ও প্রস্থের অন্তর 3 মিটার, জমিটির পরিসীমা ও ক্ষেত্রফল নির্ণয় করি। তো একটা আয়তাকার জমি রয়েছে, তার কর্ণের দৈর্ঘ্য দেওয়া রয়েছে কত দেখো 15 মিটার এবং বলে দিয়েছি কি দৈর্ঘ্য ও প্রস্থের অন্তর 3 মিটার। দেখো দৈর্ঘ্য এবং প্রস্থের অন্তর বলে দিয়েছে 3 মিটার, কিন্তু দৈর্ঘ্য এবং প্রস্থ কত সেটা কিন্তু বলে দেয়া নেই। তো বের করতে বলেছি কি দেখো জমিটির পরিসীমা ও ক্ষেত্রফল। তো দেখো যেহেতু এটি আয়তাকার জমি সেই কারণে তার যদি আমি পরিসীমা এবং ক্ষেত্রফল বের করতে যাই তাহলে কিন্তু আমাকে তার দৈর্ঘ্য এবং প্রস্থ দুটোকেই কিন্তু আমাদের জানা দরকার। তো আমাদের দৈর্ঘ্য এবং প্রস্থ কোনোটাই দেওয়া নেই, দেওয়া রয়েছে কি দৈর্ঘ্য এবং প্রস্থের অন্তর দেওয়া রয়েছে কত 3 দেওয়া রয়েছে। তো আমরা প্রথমে দৈর্ঘ্য এবং প্রস্থটাকে না আমরা একটু বের করে নেব। তো দেখো আমি একটা জিনিস বোঝাচ্ছি তোমাদের, ধরো আমি একটা আয়তক্ষেত্র, সেটার আমি দৈর্ঘ্য বললাম 10 এবং প্রস্থ বলে দিলাম আমি 7, দৈর্ঘ্য কত 10 এবং প্রস্থ 7, তাহলে এদের মধ্যে অন্তর কত হবে, অর্থাৎ 10 থেকে 7 বিয়োগ করলে কত পাবো আমরা 3 পাবো, তাই তো। এইবার যদি আমি তোমাদের বলি দেখো এই প্রস্থটা ধরো দেয়া নেই, ধরো এই প্রস্থটা দেয়া নেই, অর্থাৎ 7 এখানে দেয়া নেই, এখানে দেয়া রয়েছে কি দৈর্ঘ্য দেয়া রয়েছে এবং অন্তর দেয়া রয়েছে কত 3। তাহলে এই 10 এবং 3 থেকে আমরা 7কে কি করে বের করব, বের করার নিয়ম হচ্ছে এই যে দৈর্ঘ্য 10 তার থেকে এই যে অন্তর যে 3 সেটাকে যদি আমরা বিয়োগ করে দিই তাহলেই কিন্তু আমরা কি প্রস্থটা পেয়ে যাব। তো আমাদের এখানে দৈর্ঘ্য এবং প্রস্থ কোনোটাই দেয়া নেই, সেই কারণে কিন্তু আমরা প্রথমে দৈর্ঘ্যটাকে ধরে নেব, তাহলে কিন্তু আমরা প্রস্থটাকে বের করতে পারবো। তাহলে আমি প্রথমেই দৈর্ঘ্যটা ধরে নিচ্ছি, যে ধরি আয়তাকার জমির
আয়তাকার জমির দৈর্ঘ্য, দৈর্ঘ্য আমি ধরে নিচ্ছি ধরো এক্স মিটার। ঠিক আছে, তাহলে সুতরাং আয়তাকার জমির প্রস্থ কি হবে? দেখো এখানে আমি কি বলেছিলাম, দৈর্ঘ্য থেকে আমরা অন্তরকে বিয়োগ করব। তাহলে আমাদের অন্তর কত রয়েছে 3, তাহলে এক্স মাইনাস 3 এত মিটার। ঠিক আছে, তাহলে দেখো দৈর্ঘ্য এক্স এবং প্রস্থ এক্স মাইনাস 3। তো এইবার আমরা বের করব হচ্ছে কর্ণের দৈর্ঘ্য। তাহলে সুতরাং আয়তাকার জমির কর্ণ, দেখো কর্ণ বের করার সূত্রটা কি, রুট তার মধ্যে কী হবে দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার, তাই তো? তাহলে দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার। তাহলে দেখো এই যে আয়তাকার জমি এর দৈর্ঘ্য কত দেখো এক্স, তাই তো? তাহলে এক্স স্কয়ার প্লাস প্রস্থ কত দেখো এক্স মাইনাস 3, তাহলে এক্স মাইনাস 3 তার স্কয়ার। তাহলে দেখো আমরা কিন্তু এই আয়তাকার জমির কর্ণের দৈর্ঘ্যটা আমরা বের করে নিলাম। দেখো বইয়ের মধ্যেও কিন্তু একটা কর্ণের দৈর্ঘ্য দেওয়া ছিল, সেটা কি দেখো আয়তাকার জমির কর্ণের দৈর্ঘ্য কত মিটার, 15 মিটার। তাহলে দেখো আমাদের হিসেবে কর্ণ বেরিয়েছে কত এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 3 তার স্কোয়ার, এবং বইয়ে কত দেওয়া রয়েছে 15, তাহলে দুটোই কর্ণ, তাহলে দুটোকে আমরা সমান করে লিখতে পারি। তাহলে আমরা এখানে লিখব প্রশ্নানুসারে, প্রশ্নানুসারে। তাহলে আমাদের হিসাবে কত বেরিয়েছে এক্সের স্কোয়ার প্লাস এক্স মাইনাস 3 তার স্কোয়ার সমান সমান কত, বইয়ে দেওয়া রয়েছে কত কর্ণ 15। ঠিক আছে, এতটুকু বোঝা গেল। এরপর দেখো আমরা সমাধানটা কি করে করছি, বা তো এইবার এক্স স্কোয়ারটা থাকলো প্লাস, এইবার দেখো এক্স মাইনাস 3 যে রয়েছে তার হোল স্কোয়ার রয়েছে, এই এক্সটাকে ধরবো আমরা এ এবং এই 3টাকে ধরবো আমরা বি, অর্থাৎ এ মাইনাস বি তার হোল স্কোয়ার। এটার সূত্র কি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে এ কোনটা এক্স, তাহলে এক্স স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ মানে কত এক্স ইন্টু বি মানে কত 3, তাহলে হয়ে গেল কি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, বি মানে কত 3, তাহলে 3 এর স্কোয়ার। ঠিক আছে, এই পারে কত থাকলো দেখো 15। এরপরে দেখো বা দেখো এক্স স্কোয়ার থাকলো প্লাস এখানেও এক্স স্কোয়ার থাকলো মাইনাস দেখো 3x এবং 2, তিনটাকে যদি আমরা গুণ করি তাহলে 3 দুগুণে হচ্ছে 6, সাথে থাকছে এক্স, তাহলে কি হচ্ছে 6x প্লাস দেখো 3 স্কোয়ার কত হচ্ছে 3 স্কোয়ার হচ্ছে 9 সমান সমান 15। বা এবার দেখো এক্স স্কোয়ার এবং এক্স স্কোয়ার যদি যোগ করি তাহলে হচ্ছে কত 2x এর স্কোয়ার মাইনাস 6x প্লাস 9 সমান সমান কত 15। বা এইবার দেখো আমরা এই পারে রুটটাকে আমরা তুলে দেব, তাহলে রুটটা ছাড়া যদি আমরা লিখতে যাই তাহলে কত লিখব 2x স্কোয়ার মাইনাস 6x প্লাস 9। এইবার এই পারে যদি আমরা রুট তুলি তাহলে উল্টো পাশে কী হয়ে যাবে স্কোয়ার হয়ে যাবে, অর্থাৎ 15 স্কোয়ার হয়ে যাবে। ঠিক আছে, বা 2x স্কোয়ার মাইনাস 6x প্লাস 9, 15 স্কোয়ার কত 15 স্কোয়ার হচ্ছে 225, দেখো 225। ঠিক আছে, বা দেখো 2x স্কোয়ার মাইনাস 6x প্লাস 9, দেখো প্লাস 225কে যদি আমরা উল্টো দিকে নিয়ে আসি তাহলে কত হবে, তাহলে কিন্তু হবে মাইনাস 225, আর এই পারে কী পড়ে থাকবে কিছুই থাকবে না, তার মানে 0 পড়ে থাকবে। ঠিক আছে, এইবার দেখো বা দেখো 2x স্কোয়ার থাকলো 2x স্কোয়ার মাইনাস 6x, এবার দেখো প্লাস 9 এবং মাইনাস 225, তাই তো? তাহলে দুটোর চিহ্ন কি রয়েছে আলাদা চিহ্ন রয়েছে, তো আলাদা চিহ্ন থাকলে কী হবে বিয়োগ হবে। তো 225 থেকে যদি আমরা 9কে বিয়োগ করি তাহলে কত হয় 216, এবং চিহ্ন বসবে কোনটার বড়টার, দেখো 9 এবং 225 এর মধ্যে বড় হচ্ছে 225, তার চিহ্ন কি আছে মাইনাস, তাহলে মাইনাস কত হবে 225 থেকে 9 বিয়োগ করলে 216 সমান সমান 0। বা এইবার দেখো 2x স্কোয়ার মাইনাস 6x এবং 216, এই সবগুলোর থেকে না আমরা 2কে কমন নেব। দেখো 2 যদি কমন নেই তাহলে এখানে কি পড়ে থাকছে শুধু এক্স স্কোয়ার মাইনাস দেখো 2 দিয়ে 6কে যদি আমরা ভাগ করি তাহলে কত হচ্ছে 3,
এবং সাথে কি থাকছে এক্স মাইনাস, এবার 2 দিয়ে যদি আমরা 216কে ভাগ করি তাহলে কত হচ্ছে 108 সমান সমান কত 0 বা 2। এইবার আমরা কি করব দেখো, এই অংশটাকে আমরা মিডিল টার্ম করব, অর্থাৎ 108কে ভেঙে আমরা কত আনবো 3। তো 108কে কীভাবে ভাঙা যায় বলো তো, 9 12 108, অর্থাৎ 12 এবং 9 যদি আমরা গুণ করি তাহলে হচ্ছে 108। তো কি করতে হবে দেখো, বিয়োগ। তো 12 থেকে যদি আমরা 9কে বিয়োগ করি তাহলেই কিন্তু আমরা দেখো 3 পাচ্ছি। তাহলে এই 3-এর বদলে আমরা কত লিখব, 12 মাইনাস 9। তাহলে এক্সের স্কোয়ার এখানে কি লিখব 12 মাইনাস 9, বাইরে কি থাকছে দেখো এক্স, তার বাইরে কি থাকছে 108 সমান সমান 0 বা দেখো 2 এক্স স্কোয়ার মাইনাস 12 এবং এক্স গুণ করলে কত হচ্ছে 12x, মাইনাসে মাইনাসে কী হচ্ছে প্লাস, 9 এবং এক্স গুণ করলে কত হচ্ছে 9x মাইনাস 108, এবারে কি থাকছে 0 বা 2। দেখো এই প্রথম দুটোর থেকে কি কমন যাচ্ছে এক্স, তাহলে এক্স কমন চলে গেলে কি থাকবে এক্স মাইনাস 12 প্লাস, পরে 9x এবং 108-এর থেকে 9 কমন যদি যায় তাহলে কি থাকে দেখো এক্স এবং প্লাসে মাইনাসে মাইনাস, 9 দিয়ে 108কে ভাগ করলে কত হচ্ছে 12 সমান সমান 0 বা দেখো 2। দেখো এক্স মাইনাস 12, এখানেও এক্স মাইনাস 12, তাহলে একটা এক্স মাইনাস 12কে আমরা কমন নেব, ঠিক আছে। তাহলে কি পড়ে থাকলো এক্স প্লাস 9, তাহলে এক্স প্লাস 9 ইকুয়াল টু কি 0 বা এইবার দেখো এক্স মাইনাস 12 এক্স প্লাস 9। দেখো এই দুইটা এখানে কি অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে, তো ওই পারে গেলে কী হবে ভাগ, অর্থাৎ 0-র নিচে চলে আসবে 2 বা এক্স মাইনাস 12 এবং এক্স প্লাস 9। তাহলে আমরা 0কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে কত হবে 0ই হবে, ঠিক আছে। তো এরপরে দেখো, এখানে এক্স মাইনাস 12 এবং এক্স প্লাস 9 ইকুয়াল টু কী রয়েছে 0 রয়েছে। তাহলে একবার আমরা এক্স মাইনাস 12 সমান সমান 0 লিখব এবং এক্স প্লাস 9 সমান সমান 0 লিখব। তো দেখো এখানে এক্স মাইনাস 12 সমান সমান 0 লিখব এবং আরেকটা কী রয়েছে এক্স প্লাস 9 সমান সমান 0। তাহলে এক্স প্লাস 9 সমান সমান 0 বা দেখো এক্স মাইনাস 12 উল্টো দিকে গেলে কী হবে প্লাস 12 এবং এখান থেকে প্লাস 9 উল্টো দিকে গেলে কী হবে মাইনাস 9, ঠিক আছে। তো এইবার দেখো এক্স আমরা কি ধরেছিলাম, এক্স কিন্তু আমরা ধরেছিলাম যে আয়তাকার জমির দৈর্ঘ্য ধরেছিলাম এক্স। তো দেখো এই এক্সের দুটো মান বেরিয়েছে, একটা 12 এবং একটা -9। তো দেখো দৈর্ঘ্য এবং প্রস্থ এই জিনিসগুলো কি কখনো মাইনাস হতে পারে, সেগুলো কিন্তু মাইনাস হতে পারে না। সেই কারণে আমরা কি করব, যেটা প্লাস অর্থাৎ যেটা ধনাত্মক সেটাকে আমরা নেব, অর্থাৎ এক্স ইকুয়াল টু 12কে নেব। তো লিখে নিচ্ছি দেখো যে যেহেতু দৈর্ঘ্য কখনো ঋণাত্মক হতে পারে না, তাহলে সুতরাং এক্স ইকুয়াল টু 12। অর্থাৎ এই 12টা আমরা কি ধরেছিলাম, 12টা কিন্তু আমরা ধরেছিলাম আয়তাকার জমির দৈর্ঘ্য। তাহলে লিখব যে সুতরাং জমিটির দৈর্ঘ্য আমরা কত পেলাম 12 মিটার। তাহলে এবার জমিটির প্রস্থ কি দেখো, প্রস্থ আমরা কি ধরেছিলাম দেখো এক্স মাইনাস 3, তাই তো। তাহলে এক্সের মান কত 12 মাইনাস 3 অর্থাৎ কত 9 মিটার। তো এরপরে বইয়ের মধ্যে বলে দিয়েছে যে জমিটির পরিসীমা ও ক্ষেত্রফল নির্ণয় করি। তো দেখো দৈর্ঘ্য এবং প্রস্থ যেহেতু আমরা পেয়ে গেছি তাহলে আমরা পরিসীমা এবং ক্ষেত্রফল বের করতে পারবো। তাহলে সুতরাং প্রথমে আমরা বের করব জমিটির পরিসীমা। তাহলে জমিটির পরিসীমা, তো আয়তক্ষেত্রের পরিসীমার কী সূত্র 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, তাই তো 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে দেখো 2 গুণ দৈর্ঘ্য কত দেখো, দৈর্ঘ্য বেরিয়েছে আমাদের 12 যোগ প্রস্থ কত দেখো 9। তাহলে 2 গুণ 12 আর 9 যোগ করলে হচ্ছে 21, তাহলে 21 দুগুণে কত 42 মিটার। তাহলে একটা উত্তর আমরা পেয়ে গেলাম, জমিটির পরিসীমা কত 42 মিটার। এবার বের করতে হবে আমাদের জমিটির ক্ষেত্রফল। তাহলে বের করব আমরা ক্ষেত্রফল। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করার কী সূত্র, দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে দৈর্ঘ্য কত 12 গুণ প্রস্থ কত 9
তাহলে 9 12 কত হচ্ছে 108 বর্গ মিটার। তাহলে এই কিন্তু বেরোলো তোমাদের, দেখো জমিটির পরিসীমা 42 মিটার এবং ক্ষেত্রফল 108 মিটার। তাহলে এই কিন্তু হলো তোমাদের 17 নম্বর অঙ্কটা শেষ। তো এখন আমরা চলে যাব 18 নম্বর অঙ্কে। 18 নম্বর অঙ্কটা কী বলেছে দেখো, 385 মিটার গুণ 60 মিটার পরিমাপের একটি আয়তক্ষেত্রাকার চাতাল পাকা করতে সর্ববৃহৎ কত মাপের বর্গাকার টাইলস ব্যবহার করা যাবে এবং সেক্ষেত্রে টাইলসের সংখ্যা কত হবে হিসাব করি। তো দেখো বলেছে কি 385 মিটার গুণ 60 মিটার, অর্থাৎ বুঝতে হবে যে এই যে আয়তাকার চাতাল আছে এর দৈর্ঘ্য হলো 385 মিটার এবং 60 মিটার হচ্ছে এর প্রস্থ। তাহলে এই আয়তাকার চাতালের যেহেতু আমাদের পাকা করতে হবে মানে কি আমাদের ভেতরের জায়গাটা পাকা করতে হবে। তো ভেতরের জায়গা মানে আমাদের কী বের করতে হবে, ক্ষেত্রফল বা ভেতরের যে এরিয়াটা। তো দেখো দৈর্ঘ্য 385 এবং প্রস্থ 60। তো আমরা ভেতরের জায়গাটা আগে বের করে নেব যে চাতালের পরিমাপটা কত। তো দেখো চাতালের পরিমাপ, তো দেখো চাতালের পরিমাপ তার কত ছিল, কত গুণ কত 385 গুণ 60 এত মিটার। ঠিক আছে, তো এরপরে দেখো এখানে বইয়ের মধ্যে একটা জিনিস বলে দিয়েছে যে চাতাল পাকা করতে সর্ববৃহৎ কথাটা এখানে উল্লেখ আছে, অর্থাৎ সবথেকে বড়। তো বড় যেহেতু বলেছে সেই কারণে আমরা প্রথমে এই 385 এবং 60 এদের আমরা কি বের করব বলো তো, গসাগু বের করব। তো দেখো 385 এবং কত 60, তো 385কে যদি আমি উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে দেখো কত হয়, দেখো 5 দিয়ে দিলে হচ্ছে 5 সাথে হচ্ছে 35, 3 থাকছে আবার 5 সাথে 35, তাহলে 77কে 7 11 77, তাহলে কী পাচ্ছি 5 7 এবং 11, তাই তো। তাহলে 5 গুণ 7 গুণ 11 এবং 60কে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি 5 দিয়ে হচ্ছে 5 12 60, তারপরে কত হচ্ছে দেখো 3 দিয়ে 3 4 12, 2 দিয়ে হচ্ছে 2 2 4, তাহলে 5 গুণ 3 গুণ 2 গুণ 2। তাহলে এবার গসাগু কি, অর্থাৎ দুটোর মধ্যে যেটা মিলবে সেটা গসাগু। তাহলে দেখো এখানে 5 এখানেও 5, তো 5 এবং 5 ছাড়া দেখো আর কিন্তু কিছু মিলছে না। তাহলে 385 এবং 60-এর গসাগু কত হবে, হবে কি 5। তাহলে সুতরাং 385 ও 60 এর গসাগু কত হচ্ছে দেখো 5। ঠিক আছে, তাহলে এইবার বলেছে যে এই মেঝেটা পাকা করতে আমাদের বর্গাকার টাইলস কত মিটার লাগবে। তো দেখো টাইলসের আমাদের পরিমাপ কত পেয়েছি আমি, একটা ধারের দৈর্ঘ্য, গসাগু মানেই কি সর্ববৃহৎ একটা যে টাইলস তার কিন্তু ধারের দৈর্ঘ্য আমরা পেয়েছি 5। তার মানে যেহেতু বর্গক্ষেত্র তার মানে কি হবে, সেই টাইলসের চারিদিকের বাহুগুলোর মাপই কী হবে 5 হবে। তাহলে আমরা লিখব যে সুতরাং সর্ববৃহৎ টাইলস লাগবে কত মিটার, 5 মিটার গুণ 5 মিটার, যেহেতু বর্গক্ষেত্র টাইলসটা 5 মিটার। ঠিক আছে, তো এবার বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য কত দেখো 5, তাই তো। তাহলে সুতরাং এবার টাইলসের আমরা ক্ষেত্রফল বের করব। দেখো টাইলসের ক্ষেত্রফল, তো বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের কি সূত্র, বাহু স্কোয়ার, তার মানে বাহু মানে কত 5, তাহলে 5-এর স্কোয়ার সমান সমান 25 বর্গ মিটার। এবার দেখো আরেকটা উত্তর চেয়েছে, সেটা হলো কতগুলো টাইলস লাগবে, অর্থাৎ টাইলসের সংখ্যা কতটা, তাই তো। তাহলে এবার আমরা সুতরাং টাইলসের সংখ্যা বের করব। দেখো টাইলসের সংখ্যা বের করার নিয়ম হচ্ছে এই যে আমাদের চাতালের যে পরিমাপটা ছিল, অর্থাৎ 385 গুণ 60, এটাকে আমরা এই যে টাইলসের যে ক্ষেত্রফল অর্থাৎ 25 সেটা দিয়ে আমরা ভাগ করব। দেখো 5 দিয়ে যদি কাটি, 5 5-এ 25, 5 12 হচ্ছে 60, 5 দিয়ে 385-কে যদি আমরা কাটি তাহলে কত হবে 77, তাহলে 77 এবং 12 যদি আমরা গুণ করে দিই তাহলে কত হচ্ছে ধর 924 এত টি। ঠিক আছে, তাহলে 924টি কিন্তু আমাদের টাইলসের প্রয়োজন হবে। ঠিক আছে, তাহলে কিন্তু তোমাদের এই হয়ে গেল 18 নম্বর অঙ্কটা শেষ।